মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন আমাদের সবার পরিচিত স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম পাঁচু মামার বিয়ে। বাবা যখন মারা গেলেন তখন দাদার বয়স ১৯ আর আমার ১৭। অবস্থা আমাদের ছিল দিব্যি সচ্ছল। বড় বড় ৫ গোলা ধান তখন বাড়িতে, এক একটা গোলায় ২ পৌটি ২.৫ পৌটি ধান মজুত। জমি জমার আয়ও বার্ষিক ১,০০০ টাকার কম নয়। এ বাদেও ঠাকুরমার হাতে নগদ টাকা ও মায়ের গায়ে সোনার গহনাও বেশ ছিল। আর ছিল গ্রামের মধ্যে প্রচুর মান, খাতির, রবরবা, নামডাক। রাখাল মাস্টারের পাঠশালায় লোয়ার প্রাইমারি পড়বার সময় ইতিহাসে পড়েছিলাম কে একজন বাংলার সুলতানের পুত্র পিতার মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করিয়া দেখিলেন তাহার রাজকোষে ২ লক্ষ স্বর্ণমুদ্রা, ৩ লক্ষ হস্তি, ৫ লক্ষ অশ্ব, ১০ লক্ষ পদাতিক ও ২০ লক্ষ অশ্বারোহী সৈন্য আছে। অতএব তাঁর মাথা ঘুরে গেল এবং তিনি দিল্লির সম্রাটের অধীনতা অস্বীকার করে বসলেন। তা আমাদেরও হলো ঠিক সেই রকমই অবস্থা। মা ছিলেন নিরীহ ভালো মানুষ। ঠাকুরমা পিতৃহীন নাতিদের প্রতি অতিরিক্ত স্নেহপ্রবণ। সুতরাং আমাদের মাথার উপর কড়া শাসন করবার বা রাশ টেনে ধরবার মতো কেউ ছিল না। এই অবস্থায় আমাদের মুন্ড ঘুরে যাবে, এ আর বিচিত্র কি? দাদাই অগ্রজের অধিকারে প্রথম পথ দেখালেন। আগে তাঁরই মুন্ড গেল ঘুরে। সে ইতিহাস রীতিমতো বিচিত্র। কাঁচরাপাড়ার কাছে বন্দিপুর গ্রামে আমাদের এক দূর সম্পর্কের মামা থাকতেন। তাকে আমরা পাঁচু মামা বলে ডাকতাম। বাবা বেঁচে থাকতে তিনি ২-১ বার আমাদের বাড়ি যাতায়াত করেছিলেন বটে, কিন্তু বাবার মৃত্যুর পরে তার যাতায়াত, বিশেষ করে দাদার সঙ্গে তার ঘনিষ্ঠতা যেন হঠাৎ খুব বেড়ে গেল। পাঁচু মামা দাদার চেয়েও ৪-৫ বছরের বড়। কাজে আমি পাঁচু মামাকে খুব সমীহ করে চলতাম। আমার চেয়ে দাদার সঙ্গে বেশি করে সে মিশত। একবার পাঁচু মামা এসে দাদাকে সঙ্গে করে বন্দিপুর নিয়ে গেল। বন্দিপুর থেকে দিন ১৫ পরে ফিরে এসে দাদা ঠাকুরমাকে বললেন, ঠাকুমা, আমার ২০০ টাকা বড় দরকার এখনই। কলাই মুগের ব্যবসা করছি। পাঁচু মামা সস্তায় মাল বাঁধাই করছে, চাষাদের দিতে হবে। টাকাটা এখনই চাই, মোটা লাভ হবে ২ মাস পরে। ঠাকুরমার হাতে নগদ টাকা কত ছিল তা আমার জানা ছিল না, তবে নগদ টাকা যে মন্দ ছিল না এটা দাদাও জানতেন আর আমিও জানতাম। ঠাকুরমা টাকাটা দিয়ে দিলেন আর দাদা টাকা নিয়ে মাল খরিদ করতেও চলে গেলেন। দিন ২০ পরে পাঁচু মামাকে সঙ্গে নিয়ে দাদা আবার এসে ওই ১০২ টাকা চাইলেন। মাল যথেষ্ট পাচ্ছে সস্তায়। পাঁচু মামার বাড়ি মাল গোলাজাত করা হচ্ছে আর টাকার দরকারটা সেই জন্যই। পাঁচু মামাও দাদার কথা সমর্থন করলেন। মাল সস্তার মুখে বেশি পরিমাণে খরিদ করে রাখতে পারলেই তো লাভ, টাকাটার দরকার বটে। তা ঠাকুরমা জিজ্ঞেস করলেন, কত মাল কেনা হলো? পাঁচু মামা বললে, তা ২০০ মনের উপর তো হবে, আর এই টাকাটা পেলে আরও ২০০ মন খরিদ করা হবে। মন পিছু ৮ আনা করে ধরলেও ২০০ টাকা লাভ তো হবেই। ঠাকুরমা টাকাটা দিয়ে দিলেন। দাদা ও পাঁচু মামা টাকা নিয়ে চলে গেল। এরপরে মাসখানেক তাদের আর কোনো পাত্তা রইল না। ঠাকুরমা ব্যস্ত হয়ে একখানা চিঠিও লেখালেন, তারও কোনো উত্তর এলো না। চিঠির উত্তরের বদলে আরও দিন ১০ পরে এলেন পাঁচু মামার এক ভগ্নিপতি নারায়ণবাবু। নারায়ণবাবু বৃদ্ধ ব্যক্তি, বন্দিপুরে তাঁরও বাড়ি। আমি তাকে কখনো আমাদের বাড়িতে আসতে দেখিনি। নারায়ণবাবুকে হঠাৎ আসতে দেখে বাড়ি শুদ্ধ সবাই শঙ্কিত হয়ে উঠল। দাদা ভালো আছেন তো? ব্যাপার কি? নারায়ণবাবু হাত পা ধুয়ে
সুস্থ ঠান্ডা হয়ে ঠাকুরমাকে বললেন, মা, আপনি পটলকে কত টাকা দিয়েছেন এ পর্যন্ত? 400 টাকা। নারায়ণবাবু অবাক হয়ে বললেন, এত টাকা কেন দিলেন? কি বলে টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? ঠাকুরমা বললেন, কেন বলো তো বাবা, তুমি এসব কথা কেন জিজ্ঞেস করছো? সে তো মুগ কলাইয়ের ব্যবসা করে বলে টাকা নিয়েছে। কেন, পাঁচুও তো সেবার এসে ওই কথাই বলে গেল। নারায়ণবাবু রাগে জ্বলে উঠে কাঁপতে কাঁপতে বললেন, পাজি বদমাইশ ছুঁচো, সেই রাস্কেলটাতে যত নষ্টের গোড়া। অত বড় বদমাইশ কি আর আছে নাকি? সেই তো পটলটাকে ভালো মানুষ পেয়ে নষ্ট করবার চেষ্টা করছে, ওই জন্যে আমার সামনে বেরোয় না। হ্যাঁ, ব্যবসা না মুন্ডু। টাকা নিয়ে দুলে পাড়ায় রাজি দুলেনি বলে এক মাগি আছে, তারই ওখানে দুজনেই যাতায়াত করে। এর মধ্যে বোধহয় সব টাকাটাই তার পাদপদ্মে ঢেলেছে। ব্যবসা। মা ঠাকুরমা তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দাদা যে এমন ব্যাপার করতে পারে এ সবারই ধারণার অতীত। নারায়ণবাবু বললেন, হ্যাঁ, আমিও কি আগে ছাই জানতাম? জানলে আর এমন তোর হয়? আমার সামনে তো দুজনের কেউই বড় একটা আসে না। পরস্পরের শুনলাম নাকি এই ব্যাপার চলছে। শুনলাম খুব টাকা উড়াচ্ছে। জোড়া জোড়া শাড়ি আসছে রানাঘাটের বাজার থেকে মাগির জন্যে। আজ খাবার, কাল খাগড়ায় বাসন, বোধহয় মদও ধরেছে। তাই ভাবলাম যে আপনাকে একবার কথাটা জিজ্ঞেস করা দরকার, যে আপনি টাকা দিয়েছেন কিনা। তাই আজ এলুম। ঠাকুরমা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। বাবার বহু কষ্টে উপার্জন করা পয়সা, ছেলেরা সব মূর্খ ও নাবালক, যা কিছু আছে সংসারের অসময়ে কাজে লাগবে বলেই আছে। এখন আমার 2 বোনের বিয়ে দিতে বাকি। এ অবস্থায় বিধবার পুঁজি সামান্য টাকার মধ্যে 400 টাকা এক দুলে মাগির পেছনে এভাবে ওড়ানো। সমস্ত রাত পরামর্শ করার পরে ধার্য হলো যে পরদিন সকালে নারায়ণবাবু আমায় সঙ্গে করে নিয়ে যাবেন বন্দিপুরে, এবং কালই দাদাকে আমি ঠাকুরমার অসুখ হয়েছে এই কথা বলে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। বন্দিপুর যেতে হয় মদনপুর স্টেশনে নেমে। মাঠের মধ্যে দিয়ে ক্রোশ দিয়ে হেঁটে তো বিকেলে বন্দিপুর পৌঁছানো গেল। বাড়ির থেকে খেয়েই বেরিয়েছিলুম। পাঁচুমামা বাড়িতে নেই, দাদাও নেই। শুনলাম তারা কান সোনার বাজারে গিয়েছে। আমি পাঁচুমার বাড়ির সামনে একটা বেলগাছ তলায় বসে আছি। কি একজন মোটাসোটা কুচকুচে কালো স্ত্রীলোক সামনে ঘর দিয়ে মেটে কলসি কাকে নিয়ে জল আনতে যাচ্ছিল। নারায়ণবাবু তার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই দেখো, ওই দেখো, ওই বেটি সেই রাজি তুলেনি। ওরই পাদপদ দিয়ে তোমার দাদা সব টাকা খুঁচিয়েছে। একটু পরে দাদা ও পাঁচুমা বাড়ি ফিরল। আমাদের দেখে দুজনেই প্রথমটা অবাক হয়ে যেন থতমত খেয়ে গেল। তারপর দাদা জিজ্ঞেস করলো, কি রে নগা, কি মনে করে? নারায়ণবাবু বললেন, ও এসেছে তোমায় বাড়ি নিয়ে যেতে। তোমার ঠাকুরমার বড় অসুখ যে। অসুখ? কি অসুখ? দাদা আমার মুখের দিকে চাইলে। দাদার হঠাৎ ভয় পাওয়া, হঠাৎ ম্লান মুখের দিকে চাইতে পারলুম না। বড় কষ্ট হলো। একবার মনে হলো সত্য কথাটা বলেই ফেলি, কিন্তু তাহলে দাদা যদি বাড়ি না যায়। সেই রাত্রি দাদাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে দাদা খুব বকুনি খেল ঠাকুরমা ও মায়ের কাছে। তার উত্তরে এসে নারায়ণবাবুকে গালমন্দ দিয়ে যা তা বলে গেল। কে বলেছে সে সর্ষে কেনেনি? এখনো 20 মণ সর্ষে ঘরে মজুত রয়েছে, আর সব মাল চাষাদের ঘরে রেখে দেওয়া হয়েছে দরকার হলেই। রাজি তুলেনি কে? রাজি তুলেনি কি দাদা চেনেও না, আর নারায়ণের মতো কুটিল ধরিবাজ লোক দুনিয়ায় আর নেই। আসল কথাটা হলো যে তিনি টাকা ধার চেয়েছিলেন, দাদা দেয়নি, তাই তিনি দাদার বিরুদ্ধে এসব মিথ্যে রটনা করে বেড়াচ্ছেন। বলা বাহুল্য, মা বা ঠাকুরমা দাদার এসব কথা কিছু বিশ্বাসই করলেন না। মাসখানেক পরে পাঁচুমামা আবার একদিন এসে হাজির আমাদের বাড়িতে। ঠাকুরমা বললেন, পেঁচো শোন, হতভাগা, আমার কাছে যে 1 রাশ টাকা চেয়ে পাঠালি পটলাকে দিয়ে ব্যবসা করি বলে। কই ব্যবসার হিসেব দেখাতো আমায়, দেখি তোর এতগুলো টাকা কোথায় গেল? পাঁচু মামার মুখে চিরদিন তুবড়ি ছোটে। হাত পা নেড়ে সে বুঝে দিলে, টাকা ডোবানো তো দূরের কথা, আর মাস 2 পরে ওই 400 টাকায় অন্তত 150 টাকা লাভ দাঁড়াবে।
তখন লাভে মূল্যে একসঙ্গে টাকাটা এনে দেবে। এখন পাঁচুর অদৃষ্ট খারাপ, সে যার জন্য চুরি করে সেই নাকি পাঁচুকে চোর বলে। যাক, তার জন্য সে দুঃখিত নয়। আসল টাকাটা কোন রকমের ঠাকুরমার হাতে তুলে দিতে পারলি সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। ততদিন পর্যন্ত রাত্রে তার ঘুম নেই। পাঁচু মামার বক্তৃতায় ঠাকুরমার বিশ্বাস ফিরে এলো। ফলে পাঁচু মামা আমাদের বাড়িতে রয়েই গেল। দাদাকে এর আগেই সে নষ্ট করেছিল, এবার আমার পিছনে লাগলো এবং অদ্ভুতভাবে সাফল্য অর্জনও করলো। এমনকি কিছুদিন পরে আমারই মনে হলো যে আমি দাদাকে বুঝি ছাড়িয়েই যাই। তখন আমার বিবাহ হয়নি, দাদার সবে হয়েছে। আমি নানা ছুতোয় ঠাকুরমার কাছ থেকে টাকা আদায় করি আর পাঁচু মামার পরামর্শ মতো খরচ করি। মহকুমা শহর ছিল নিকটই। নানা ছুতনাতায় মহকুমায় গিয়ে আমি আর পাঁচু মামা প্রায় রাত্রেই বাড়ি ফিরতুম না। ধাপে ধাপে শেষে এত দূর পর্যন্ত নেমেছিলুম। পাঁচু মামাকে সত্যি আমি অদ্ভুত কর্মা মানুষ বলে ভাবতাম। যেমন জানে ব্যবসা আর তেমনি রাখে দুনিয়ার সব খবর। যেমনি বোঝে মোকদ্দমা আর তেমনি পারে ফুর্তিও করতে। পাঁচু মামার হাতে টাকাগুলি তুলে দিয়ে বলতাম, এর মধ্যে থেকে যা যা দরকার তুমি খরচ করো। যত টাকাই দিই 3-4 দিনের মধ্যেই সব খরচ করে ফেলে আবার আমার কাছে চাইতেন। বলতেন, রে শোন, বুড়ির হাতে মোটা টাকা আছে, তা তোমার দ্বারা কিছু যে হবার নয় সে আমি জানি। আমি যদি বুড়ির নাতি হতাম তাহলে পরে দেখতিস। মামার কাছে কখনো টাকার হিসেব আমি নিইনি। অসীম শ্রদ্ধা ও নির্ভরতা ছিল আমার পাঁচু মামার উপরে। কিভাবে ও কোথায় যে সব টাকা ব্যয় হতো সে কথা আর বলবো না। তবে এইটুকু বললেই যথেষ্ট হবে যে মাঘ মাস থেকে আশ্বিন মাসের মধ্যে প্রায় 400-500 টাকা পাখির মতো উড়ে গেল বেমালুম। ঠাকুরমা হাত কোটালেন, মায়ের গহনা বন্ধক পড়তে লাগলো। এই অবস্থায় পাঁচু মামা একদিন তেউটা বন্দিপুরে বিশেষ কাজ আছে বলে চলে গেলেন, আর এলেন না। মাস 10 পরে একদিন শীতের রাত্রে মুড়িসুড়ি দিয়ে দালানে বসে আছি, এমন সময় পাঁচু মামা আমাদের বাড়ি এসে আবার হাজির। আমায় বললেন, এই যে, ভালো আছিস নগা, পটলা কোথায়? আমি বললুম, দাদা ওপাড়ায় বোধহয় গাঙ্গুলি বাড়ি গিয়েছে। তারপরে, এতদিন কোথায় ছিলে মামা? এসো এসো বসো, বড্ড শীত। পাঁচু আমার দরজা ভেজিয়ে আমার কাছে এসে বসল। বলল, শোন, একটা কথা বলতে এলুম তোদের। কাল এখানে এক ভদ্রলোক আসবে সকালের গাড়িতে। যদি তোদের কিছু জিজ্ঞেস করে তবে বলবি যে তোদের এখানকার বিশেষ সম্পত্তিতে আমার 5 আনা অংশ আছে। কিরে, বলতে পারবি তো? পটলা কোথায় গেল? তাকে কতটা শিখিয়ে রাখিস কিন্তু। আমি খুব কৌতূহল ও আগ্রহের সঙ্গে বললুম, কি কি ব্যাপার মামা, কি আসবে? ব্যাপার যা শুনলুম তা সংক্ষেপে এই। পাঁচু মামার বিবাহ। কাল তাকে দেখতে আসবেন মেয়ের বাপ নিজে। আসলে তো পাঁচু মামার কিছুই নেই তেউটা বন্দিপুরে। যা ছিল তা উড়িয়ে পুড়িয়ে দিয়েছে অনেক কাল। আর কিছু না দেখালে মেয়ে দেবী বা কেন? মেয়ের বাপের নাম ঋষিকেশ মারুজ্জে। মদনপুরের কাছেই কি গাঁয়ে বাড়ি, গরিব অবস্থার লোক। তার মেয়ে 3টি, আর মেয়ে 3টি অপরূপ সুন্দরী। এইটি বড়। পাঁচু মামা এই মেয়েটিকে দেখে নাকি পাগল হয়েছেন। বিয়ে যে কোনো উপায়ে হোক, হওয়াই চাই। রাত্রে দাদা ফিরলে দাদাকে বলা হলো সব কথা। দাদা বললে, আচ্ছা 5 আনা অংশ কেন কেনা আছে জিজ্ঞেস করে? হ্যাঁ, তখন তোমরা বলবে যে তোমার বাপ আমার বাবার কাছে টাকা ধার নিয়েছিল, সেই দেনার দায়ে সম্পত্তির অংশ বিক্রি হয়ে যায়। আমরা রাজি, কিন্তু ভদ্রলোক যদি গাঁয়ের আর কাউকে জিজ্ঞেস করেন তবেই তো মিথ্যে কথা ফাঁস হয়ে যাবে। পাঁচু মামা সে কথাও ভেবে এসছেন। গ্রামের যে কজন লোক আমাদের পয়সায় ফুর্তি করেন, যেমন হারু সান্যাল, ওপাড়ার আশু চক্রবর্তী, এদের বয়স আমাদের চেয়ে বেশি। এদেরও কথাটা বলে রাখতে হবে। আমরা বললে কেউ না বলতে পারবে না। কাল মেয়ের বাপের সামনে তাদের হাজির করতে হবে, তারাও আমাদের কথায় সায় দেবেন।
পরদিন সকালে আমাদের দলের লোক যারা, তাদের কথা বলা হলো। তারা সকলেই রাজি হলেন, না হয়ে উপায় ছিল না। দুটোর কিছু আগে মেয়ের বাপ ঋষিকেশ বাড়ুজ্যে এলেন, ছেলে দেখে পছন্দ করলেন। তারপর ছেলের কি আছে না আছে সে কথা উঠল। পাঁচুমা বললে যে সে নাকি আমাদের জমি জমার 5 আনার মালিক। আমরাও তাদের সাই দিলাম। ঋষিকেশ বাড়ুজ্যে নিতান্ত সরল গ্রাম্য লোক এবং ভাবে মনে হলো নিতান্ত গরিব। আর জমি জমা সংক্রান্ত ব্যাপারে তিনি কিছুই বোঝেন না। কেবল একবার তিনি জিজ্ঞেস করলেন, তা আপনারও তো ভাগ নেই, তা ভাগ্নের সম্পত্তিতে আপনাদের মামার অংশ কি করে এলো? এর উত্তরে বাঘপটু পাঁচু মামা একটি যে মিথ্যে কথা বানিয়ে বললে, তাতে আমরা পর্যন্ত অবাক হয়ে গেলাম। আমাদেরই মনে হলো পাঁচুমা যা বলছে তাই বুঝি সত্যি। কবে নাকি আমার বাবা পাঁচুর বাবার কাছে টাকা ধার করেছিলেন, সুদে আসলে তা কত টাকা দাঁড়ায়, তারই বদলে আমার বাবা পাঁচুর বাবাকে 5 আনা সম্পত্তির উপসত্ত্ব দিয়ে যান। যে কোনো বিষয়ে বুদ্ধিমান লোক হলে এ উক্তির সত্যতা সম্বন্ধে সন্দেহ আনত, কিন্তু ঋষিকেশ বাণিজ্যের মনে কোনো সন্দেহই জাগল না। আমাদের এখানে আহারাদি করে বৈকালের দিকে বাণিজ্য মশাই চলে গেলেন, আর যাবার আগে পাত্র আশীর্বাদের দিন স্থির করেই গেলেন। তো উভয় পক্ষের আশীর্বাদের পরে বিবাহের দিন স্থির হলো। নির্দিষ্ট দিনে আমরা সবাই বরযাত্রী গেলাম। বলা বাহুল্য পাঁচু আমার চাল চুলো পর্যন্তও ছিল না, জমি জমা থাকা তো দূরের কথা। সুতরাং আমাদের বাড়ির থেকেই বর বিয়ে করতে রওনা হলো এবং কথা হলো যে বউ নিয়ে আবার পাঁচু মামা আমাদের বাড়িতেই ফিরে আসবে। কনের বাপের বাড়ি একখানা মাত্র খড়ের ঘর, তারই দেওয়ায় সম্প্রদানের আসর, কারণ বর্ষাকাল, বৃষ্টি যখন তখন আসতে পারে। বরযাত্রী থাকবার বন্দোবস্ত হয়েছিল কিছু দূরে এক প্রতিবেশী চণ্ডীমণ্ডপে। কন্যাপক্ষে নিমন্ত্রিতের সংখ্যা খুবই কম, সব শুদ্ধ জনা 15। বাড়ির ভিতরে উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে, তারই তলায় আমরা বসে খেলাম। লগ্ন ছিল বেশি রাত্রে, আমাদের খাওয়া দাওয়া তার আগেই শেষ করে দেওয়ানো হলো। ঋষিকেশ বাণিজ্যের অবস্থা কত খারাপ তা বোঝা গেল একটু পরেই। তিনি নগদ বর্পণ স্বরূপ 21টি মাত্র টাকা দিতে চেয়েছিলেন। এখন বিবাহ সভায় দেখা গেল তিনি মাত্র 11টি টাকা থালার উপরে সাজিয়ে রেখেছেন। বড় কর্তা ছিলেন আমাদের গ্রামের দাশু চক্রবর্তী, প্রবীণ লোক বলে তাঁকে আমরা সঙ্গে নিয়েছি কর্তা সাজিয়ে, নইলে পাঁচুমার তরফ থেকে বড় কর্তা হবার কোনো মানুষই নেই তো। দাশু চক্রবর্তী আমাদের উপদেশ মতো বললেন, দেখুন 21 টাকার কথা ছিল, তা 11 টাকাটা কেন? বাকি টাকা না দিলে তো আমি বর সভাস্থ করবার অনুমতি দেব না। ঋষিকেশ বাণিজ্যে হাত জোর করে বললেন, দেখুন আর জোয়ার করতে পারিনি, ওই নিয়ে আমায় মাফ করতে হচ্ছে ব্যয় মশাই। আমার অবস্থার কথা আপনাকে আর কি বলবো। ঘরের চালে দেবার জন্য খড় কিনে রেখেছিলাম, সেই খড় বেচে ফেলে দিয়ে তবে 11টা টাকা জোগাড় করেছি। সামনে বর্ষা আসছে, ঘরের মধ্যে এসে দেখুন চাল ফুটো, আলো আসছে, ঘর সারাবার আর কোনো সঞ্চয় নেই। আর টাকা হলেও এই জ্যৈষ্ঠ মাসে খড় পাবো কোথায়? এরপরে আমরা তর্ক চালাতাম, ছাড়তাম না। তোমার চালে খড় নেই তো আমাদের কি রে বাপু? মেয়ের বিয়ে দেশ, তা আগের থেকে তোড়জোড় করনি কেন? রইল তোমার বিয়ে থাওয়া, আমরা বর সবার থেকে উঠিয়ে নিয়ে যাব। এসব কথা বলা চলতো, কিন্তু পাঁচু মামা দেখি ছটপট করছে। তার ইচ্ছে নয় যে টাকার জন্য আমরা বিয়ে ভেঙে দিই বা কোনো বাধা সৃষ্টি করি। সে আমায় ডেকে কানে কানে বলল, আরে কি ছেলে মানুষই হচ্ছে। তার চোখ মুখের করুণ ভাব দেখে আমি তার হেসে বাঁচিনি। সে কেবল ভাবছে তার বিয়েটা বুঝি আমরা 5 জনে মিলে ভেস্তে দিলাম। তা যাই হোক, পাঁচুমার অবস্থা দেখে আমরা আর বেশি দূর ব্যাপারটা গড়াতে দিলাম না। বর সভাস্থ করা হলো। মেয়েকে যখন আনা হলো, মেয়ের রূপ দেখে তো আমরা অবাক। এমন রূপসী মেয়ের সঙ্গে পাঁচু মামার বিয়ে হচ্ছে তা তো জানতাম না। কি গায়ের রং, কি সুন্দর গড়ন পিটন, আর তেমনি মুখশ্রী। অমন রূপের ডালি মেয়ে কালে ভদ্রে চোখে পড়ে। তাই পাঁচু মামা খেপে উঠেছে এই বিয়ের জন্যে। তাই এত জোচ্চুরি, এত আটঘাট বাঁধা, এত দুর্ভাবনা, পাছে এমন মেয়ে তার হাতছাড়া হয়ে যায়। মনে মনে ভাবলাম, পাঁচু মামার অদৃষ্টটা দেখছি খুব ভালো, নইলে এমন মেয়ে ওর জোটে।
ওর চাল নেই, চুলো নেই, তিনকুলে কেউ নেই, অজমূর্খ, গাঁজা খায়, নেশা ভাঙ করে, কোন বদমাইশিটা ওরা বাকি আছে জিজ্ঞেস করি। আমার দাদাকে আর আমাকে তো ওই নষ্ট করেছে। আর তারপর পাঁচমা ঘোর জোচ্চোর আর ঘোর মিথ্যাবাদী। লোককে ঠকাতে এমন ওস্তাদ আর দুটি নেই। এই বিয়েই তো করছে জোচ্চুরি করে। আমাদের বিষয় সম্পত্তিতে ওর 5 আনা অংশ আছে না ছাই আছে। সত্যি কথা জানলে বিয়ে দিত মেয়ের বাপ, বিশেষ করে যখন এমন সুন্দরী মেয়ে। যাক, সেসব কথায় দরকার কি আমাদের। বিয়ে থা মিটে গেল। বরকনে আমাদের বাড়িতে এসে উঠল। বৌভাত কিন্তু আমাদের বাড়িতে হবে না, এ কথা ছিল আগের থেকেই। কারণ আমাদের এখানে বৌভাত করতে গেলে আমাদের নামডাকের উপযুক্ত জাঁকজমকের সঙ্গে বৌভাত করতে হয়, নইলে আমাদের নিন্দা হবে। সে খরচ দেয় কে? কাজী ঠাকুরমা বলেছিলেন, বউ এখানে তুলে তারপর তুমি পৈতৃক ভিটেতে নিয়ে যাও, সেখানে কাজকর্ম করো গিয়ে। এখানে ওসব হবে না। পাঁচমা বউ নিয়ে নিজের বাড়ি চলে গেল। আমার মা ছিলেন বড় খাঁটি লোক। তিনি জানতেন না যে পাঁচমা বিয়ের আগে কি জোচ্চুরির আশ্রয় নিয়েছিল আমাদের বিষয়ে তার 5 আনা অংশ থাকা নিয়ে। মা বললেন, পাঁচুর বউটি যেন হয়েছে দুর্গা প্রতিমা, কিন্তু মেয়েটার অদৃষ্ট ভালো নয়। আমার জ্ঞাতি ভাই হলেও বলছি যে ওরকম পাত্রে অমন রূপের ডালি মেয়ে কি দেখে যে বুড়ো দিল তা সেই জানে, যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। মা জানতেন না যে এর মধ্যে আসল কথাটা কি। পাত্রীর বাবার কোনো দোষ ছিল না। যত সব জোচ্চরে পাল্লায় পড়ে সরল বৃদ্ধ তাঁর সুন্দরী মেয়েটিকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছেন। সে জল যে কত গভীর জল, প্রথম থেকেই তা বুঝতে নববধূ বা তার বাপ কারো আর বাকি রইল না। পাঁচু মামা বউ নিয়ে পৈতৃক বাড়ি বন্দিপুরে চলে গেল বটে, কিন্তু বউ ভাত হলো না সেখানে। পয়সা কোথায় পাঁচু আমার যে বউ ভাত হবে? বন্দিপুর বড় কখনো যেতাম না। এখান থেকে পাঁচু মামা চলে যাওয়ার পরে আমার সঙ্গে আর অনেক দিন ওদের দেখা হলো না। বিয়ে করার পরে এখানে আসাটা যেন পাঁচু মামার কমে গেল। দাদা মাঝে মাঝে যেত বন্দিপুরে, এসে গল্প করত যে পাঁচু মামার সংসার অতি কষ্টে চলছে। নতুন বইয়ের গায়ে এক আধখানা গহনা যা তার বাবা দিয়েছিলেন, এরই মধ্যে পাঁচু মামা বেঁচে ফেলেছে। বউটি কিন্তু খুব ভালো, সে ইচ্ছে করে গহনা খুলে দিয়েছে ইত্যাদি। বছর 3-4 কাটল। তারপর একদিন খবর এলো পাঁচু মামা মারা গিয়েছে। আগের থেকে নেশা ভাঙ খায়, লিভার ছিল খারাপ, নেফ্রাইটিস হয়ে মারা পড়েছে। চিকিৎসাপত্র বিশেষ কিছু হয়নি। দিন 15 পরে একদিন সকালে আমি বাইরের উঠানে এক গাছা ছিপ চাঁচতে বসেছি। দাদা বাড়ি নেই, কোথায় বেরিয়েছে। ঠাকুরমা নদীর ঘাটে নাইতে গিয়েছেন। এমন সময় আমাদের বাড়ির সামনে একখানা গরুর গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির থেকে নামলেন ঋষিকেশ মারুজ্জি এবং তার বিধবা মেয়ে। আমি ছুটে কাছে এলুম। পাঁচুমার বিধবা স্ত্রীকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম, মারুজ্জি মশাইকেও করলুম। রূপসী বটে এই বিধবা মেয়েটি, মেয়ে না অগ্নিশিখা। বিয়ের সময়ও তো এতটা রূপ দেখিনি মাইমার। আমি মাইমাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে মার কাছে রেখে ঋষিকেশ মারুজ্যের কাছে এসে বসলাম। তিনি বললেন, যা হবার তো হয়ে গেছে, তারা চারা নেই। মেয়েটার এই সবে 19 বছর বয়স, ওর মুখের দিকে তো চাইতে পারা যায় না। এখন এমন অবস্থা যে দিন চলে না। পাঁচু একটি পয়সাও রেখে যায়নি যে মেয়েটা একদিন সেখানে হাঁড়ি চড়িয়ে খায়। ধার দেনা করে কোনো রকমে তিলকাঞ্জন শ্রাদ্ধ সেরে শুদ্ধ করেইছি দাদা। ভাবলাম আগে তো মেয়েটাকে শুদ্ধ করি, তারপর পাঁচুর বিষয়ের যে অংশ এখানে আছে তা থেকে না হয় দেনা শোধের কথাটা পরে ভাবা যাবে। তাই আজ এলাম মেয়েটাকে নিয়ে। ওটা তো ঘোর দুরবস্থা। বন্দিপুরে একবেলা খায় এমন অবস্থাও নেই। পরনে কাপড় ছিল না। দেনা করে একখানা সরুপার কাপড় কিনে দিয়েছিলাম শ্রাদ্ধের পরে, তাই পরে এসছে। আমার অবস্থা তো সবই জানো। এখনো 2 মেয়ের বিয়ে দিতে বাকি, এক পাল পুষি, তাদেরই খেতে দিতে পারিনি। তা আবার বিধবা মেয়ে নিয়ে গিয়ে রাখি বা কোথায়, খেতেই বা দিই কি? তা এখন এখানকার বিষয়ে পাঁচুর যে অংশ আছে তা থেকে মেয়েটার একটা হিললে তো হোক। দেনাটা শোধ করে দিয়ে না হয় তার উপসত্ব থেকে এখানে একখানা খড়ের ঘর তুলে দিই ওকে। ও তো মেয়ে মানুষ, কিছু বোঝে না, তাই সঙ্গে করে আনলাম। মেয়েও বলল, বাবা চলো সেখানে, তুমি দাঁড়িয়ে থেকে আমার একটা ব্যবস্থা করে রেখে এসো। আর তাঁরাও ভালো লোক, তাদের সঙ্গে পরামর্শ করে
বিষয়ের অংশের যা আয় দাঁড়ায় তা থেকে আমার একটা বিলি ব্যবস্থা। আর বন্দিপুরে থেকেই বা কি হবে? সেখানে তো একখানা ওই ভাঙা খড়ের ঘর ছাড়া কিছুই নেই। যখন সব বিষয় সম্পত্তি এখানে, তখন এখানেই যা হয় একটা ঘরদোর বেঁধে। আমি এই লম্বা বক্তৃতায় বাধা দিয়ে একটু আশ্চর্য হওয়ার সুরে বললুম, কিসের বিষয়, কিসের অংশের কথা বলছেন? ঋষিকেশ মারুজ্য বললেন, ওই যে পাঁচুর যে অংশ আছে এখানকার বিষয়ে, তা তো ধরো এখন সেটা আমার মেয়েরই অংশ। তোমাদের এত বড় বিষয়ের 5 আনা অংশ কি আর কম? ওর একবেলা এক মুঠো আলো চালের ভাত আর বছরে 4খানা কাপড়, তা থেকে হেসে খেলে চলে যাবে। আমি খুব বিনীত শান্ত হাসি মুখে ভদ্রতার সুরে বললাম, দেখুন, আপনি ভুল করছেন বাণিজ্য মশাই। এখানকার বিষয়ে পাঁচুমার কোনো অংশই নেই। হ্যাঁ, সে কি কথা? ঋষিকেশ বাণিজ্য প্রথমটা তো হতভম্ব হয়ে গেলেন। পরক্ষণেই কি ভেবে সামলে নিয়ে চিৎকার সুরে বললেন, অংশ নেই? সেটা কেমন কথা? বিয়ের আগে তো তোমরাই বলেছিলে যে 5 আনা অংশ আছে, বলনি? আর এখন বলছো নেই? আমার মেয়েকে ছেলে মানুষ পেয়ে এখন ফাঁকি দেওয়ার মতলব? বরাবর শুনে আসছে অংশ আছে, আর এখন অংশ নেই বললেই হলো? তোর আমারও রাগ চড়ে গেল মাথায়। আমি বললুম, আপনি কেন মিচমিচ চেঁচামেচি করছেন? আপনি বিষয় সম্পত্তির কিছুই বোঝেন না, তাই কথা বলছেন। এ তো শোনাশুনি কথা নয়, দলিল দস্তাবেজের কথা, পর্চা কোয়ালার কথা। বিষয় সম্পত্তি তার গাছের ফল নয় যে যে কুড়িয়ে পায় সেই খায়। আমার বাবা যদুচক্রবর্তীর নামে 7খানা গাঁয়ের প্রজা কাঁপত। তিনি কি দুঃখে তেওটাবন্দিপুরের পাঁচুরের বাবার কাছে বিষয়ের 5 আনা বেচতে যাবেন? ওসব ভুলে যান। যা শুনেছেন সব ভুল শুনেছেন। বিশ্বাস না হয় আমার কথা, রেজিস্ট্রি অফিসে 2 টাকা ফি জমা দিয়ে খুঁজে দেখুন গিয়ে সেখানে এমন কোনো দলিল আছে কিনা। আমরা দলিল গোপন করতে পারি, সেখানে তো আর গোপন থাকবে না। চেঁচামেচি শুনে পাড়ার 2-5 জন লোক জড়ো হলো। তারাও ঋষিকেশ মারুজ্যের সরলতা দেখে কোনো ক্রমে হাসি চেপে রইল। যারা সেবার সাক্ষী দিতে এসেছিল যে পাঁচুমার বিষয়ের অংশ আছে, তারাই বলে গেল পাঁচুর এখানকার বিষয়ের অংশ আছে, এমন কথা কোশমিন কালে তারা শোনেওনি। সব শুনে ঋষিকেশের বিশ্বাস হলো শেষ পর্যন্ত যে এদের কথাই সত্যি। তিনি তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তারপরেই হঠাৎ কোথাও কিছু নেই, ডুকরে মেয়ে মানুষের মতো কেঁদে উঠলেন। আমি মেয়েটা সর্বনাশ করেছি নিজের হাতে। তখন কি জানি যে এমন জোচ্চুরি আমার সঙ্গে সবাই করবে? আমার অমন সোনার পৃথিবী মেয়েটা আমায় ভালো মানুষ পেয়ে। বেশ ভালো হাঙ্গামাতেই পড়া গেল দেখছি সকালবেলা। বুড়োর কান্না শুনে পাড়ার লোক জড়ো তো হলোই, বাড়ির মধ্যে থেকে মা ঠাকুরমা সব ছুটে এলেন। এমনকি পাঁচুমার স্ত্রী পর্যন্ত সেই সঙ্গে ছুটে এলেন দেখতে যে তার বাবাকে বুঝে আমি মারধর করেছি। সে এক কাণ্ড আর কি। ঠাকুরমা তো বুড়োকে অনেক অনুরোধ করে তার কান্না থামিয়ে তাকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। অনেক কি সব বোঝালেন সোজালেন, আর আমায় ডেকে খুব বকুনি দিলেন। আমি নাকি লোকের সঙ্গে কথা কইতে জানি না। আমি বললাম, তো এরা কথা কইতে জানা জানি কি? আমি যা সত্যি কথা তাই তো বলেছি। তুমি বলো না কেন যে আমাদের বিষয়ে পাঁচুমার কি 5 আনা অংশ ছিল? মা তো সব শুনে অবাক। তিনি এসব ব্যাপার কিছুই জানতেন না। বললেন, সে কি কথা? পাঁচুর এদের বিষয়ে অংশ কেন থাকবে? এ কি রকম কথা? এ তো বুঝতে পারছি না। ক্রমে তিনি সব শুনলেন। আমারও দাদার উপরে খুব রাগ করলেন শুনে। বললেন, বেশ, আমার ছেলেরা যখন এই জুয়াচুরির মধ্যে আছে, তখন আমি পাঁচুর বউয়ের ভরণ পোষণে ভার নিলুম। মেয়েকে এ বাড়িতে রেখে আপনি চলে যান। আজ থেকে ও আমাদের ঘরের লোক। ঋষিকেশ বাণিজ্য বললেন, আপনি জিজ্ঞেস করে দেখুন আপনার ছেলেকে, ওই তো দাঁড়িয়ে রয়েছে সামনে। বিয়ের আগে পাত্র আশীর্বাদের দিন ওই কথা বলেছিল কিনা? আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম আপনাদের দেখে, আমি তার পাঁচুকে দেখে দিইনি। ভাবলাম আপনাদের আত্মীয়, আপনাদের বিষয়ের অংশীদার, তাই আমি সম্বন্ধ করি। তখন কি করে জানবো বলুন যে এর মধ্যে এত জুয়োচুরি আছে? আমি বললাম, এ কথা আপনি নিতান্ত ছেলে মানুষের মতো বলছেন। যদি কেউ বলে যে মনীন্দ্রনন্দীর জমিদারিতে আমার অংশ আছে, অমনি তার অংশ হয়ে যাবে? ঠাকুরমা আবার আমায় ধমক দিয়ে চুপ করালেন। ঋষিকেশ বাণিজ্যকে স্নান করতে পাঠালেন, তারপর খাইয়ে দাইয়ে তাকে সুস্থ করলেন। যাবার সময় ঋষিকেশ বাণিজ্যে ঠাকুরমার হাত ধরে বললেন, আমার মেয়েকে আপনি রেখে দিন।
আমার সংসারে এক পাল পুষ্যি, খেতে দিতে পারেনি। আপনাদের হাত ঝাড়লে পর্বত। আমার মেয়েকে একবেলা এক মুঠো আলু চালের ভাত। মা ঠাকুরমা বললেন, তার আর কি, বৌমা এখানেই থাকুন। পাঁচুর বউ, সে তো আমাদের আর পর নয়। কপালই না হয় পড়েছে সকাল সকাল। সেই থেকে পাঁচুমার স্ত্রী আমাদের সংসারে রয়ে গেলেন। প্রথমে ছিলেন বেশ সুখী, যতদিন মা ঠাকুরমা বেঁচে ছিলেন। তারপর তাঁরা একা একে গেলেন স্বর্গে। দাদার বিয়ে আগিয়ে হয়েছিল, আমারও বিয়ে হলো। ঋষিকেশ মারুজ্যের দিকে মারা গেলেন। পাঁচুমার স্ত্রীরও আর বাপের বাড়ি যাবার জায়গা রইল না। নতুন বইয়ের দল নিজের সুবিধা মতো সংসার সাজিয়ে নিয়েছিল। পাঁচু আমার স্ত্রীর এই সংসারে থাকাটা তারা গোড়ার থেকেই অনধিকার প্রবেশ বলে ধরে নিয়েছিল। এইবার সামান্য পান থেকে চুন খসলেই পাঁচু আমার স্ত্রীকে তারা অপমান করা শুরু করলো। এর আর একটা কারণ ছিল। পাঁচু আমার স্ত্রী ছিলেন অসামান্য রূপবতী বিধবা মানুষ। একবেলা খেতেন, একখানা নরুন পার কাপড় পরতেন, তাতেই তাঁর রূপ ধরত না। বয়সের সঙ্গে সেরূপ ম্লান হওয়া তো দূরের কথা, দিন দিন বাড়তেই লাগলো। নতুন বউয়েরা দেখতে অমন সুন্দরী নয় কেউই। তাদের মনে পাঁচু আমার স্ত্রীকে কেন্দ্র করে নানা হিংসে, ঘোর সন্দেহ এসে জুটতে লাগলো। পাঁচু আমার স্ত্রী তো এ বাড়িতে থাকতেন বিনিময়ে রাঁধুনি ঝিচাকরানির মতো, কিন্তু তারপর অত্যাচার অবিচার তাতেও কম ছিল না। আমার সত্যিই কষ্ট হতো পাঁচুমার স্ত্রীর জন্যে। যে সহানুভূতি পাঁচুমার উপর কখনো হয়নি, পাঁচুমা আমার শ্বশুরের উপর হয়নি, তা হয়েছিল এই অসহায় বিধবা নারীর উপর। কিন্তু আমার কথা কওয়ার কোনো উপায় ছিল না। তাহলেই আমার স্ত্রী আমাকে সন্দেহ করবেন, কেন আমি পাঁচুমার স্ত্রীর পক্ষে এত কথা বলছি। আমার পূর্বেকার রেকর্ড তো খুব ভালো ছিল না, সুতরাং স্ত্রী পদে পদে আমায় সন্দেহ করতেন। আমিও যে না বুঝতাম এমন নয়। সুতরাং পারিবারিক শান্তিভঙ্গের ভয়ে মুখ বুঝেই থাকতাম। এত সাবধানে থেকেও একবার বড় বিপদে পড়ে গেলাম। সে দিনটা ছিল একাদশী। দেখি বেলা 11টার সময়ে পাঁচু আমার স্ত্রী এক রাশ বাসন মেজে ডোবার থেকে উঠে আসছেন। আমি বড় বউ অর্থাৎ আমার বৌদিদিকে বললাম, বৌদিদি, মাইমাকে আজ বাসন মাজতে দিয়েছে কে? আজ একাদশীর দিনটা, সংসারের কাজকর্মগুলো তোমরা তো একটু দেখে শুনে করে নিতে পারতে। বৌদিদি ঝংকার দিয়ে উঠে বললেন, না, ওসব লোক দেখানো ঢং। কে বললো কে বাসন মাজতে? অন্যদিন তো বললেও কাজ করতে দেখে নেই, আর আজ বাসন না মেজে আনলে দরদ করে যাবে কি করে? ওসবকে আর আমি বুঝি নে, সব বুঝি। বৌদিদি কি বোঝেন আমি জানি নে, কিন্তু সেদিন রাত্রে আমার স্ত্রী আমায় বললে, ওগো শোনো, একটা কথা বলি। কথা রাখবে বলো? কি কথা বলো? তুমি কিন্তু ওকে আর বাড়িতে রাখতে পারবে না। আমি আশ্চর্য হয়ে বললাম, কাকে গো? ভেঙেই বলো না। ওই যে তোমাদের মাইমাকে, ওকে এখনই তাড়াও। কেন? মাইমা কি করেছেন? দেখো, সোজা কথা বলি, আমি তোমাকে বিশ্বাস করি নে। ও তো তোমাদের আপন মাইমা কেউ নয়, বিশেষ কোনো সম্পর্কও কিছু না, সামান্য পাতানো সম্পর্ক। আর ওই রূপ আর ওই বয়স, তোমাকে আমি চিনি। মিছে অশান্তি কেন সৃষ্টি করবে? সরাও ওকে এখান থেকে, আমি গতি কিন্তু ভালো দেখছি নে। বুঝলাম, সেই যে দুপুরবেলা পাঁচুমা স্ত্রীর পক্ষ একটা কথা বলেছিলাম বড় বউয়ের কাছে, তিনিই লাগিয়েছেন সমস্ত কথা ছোট বউকে। কি বিশ্রী মন এইসব পাড়াগাঁয়ের মেয়ে মানুষদের! অস্বীকার করে নেই যে আমার রেকর্ড ভালো না। আমি জানি আমি কি বা আমি কি নই, কিন্তু একজন আশ্রিতা অসহায় তরুণী বিধবা, যার প্রতি সত্যি আমার সহানুভূতি ও অনুকম্পা, যাকে মামিয়া বলে ডাকি, তাঁর সম্বন্ধে এইসব! আমার মন এক মুহূর্তে বিরূপ হয়ে উঠল সংসারের উপর, স্ত্রীর উপর, বৌদির উপর, সমস্ত ব্যাপারটার উপর, এমনকি পাঁচু আমার স্ত্রীর উপর। বললাম, বেশ ভালো, আমি আজই যেতে বলছি। মনে ভাবলাম এমন করে বলবো যে স্ত্রী পর্যন্ত দুঃখিত অপ্রতিভ হয়ে উঠবে। পরদিন সকালেই পাঁচুমা স্ত্রীকে ডেকে বললাম, আপনার আর এখানে থাকা হবে না। আপনার এখানে সংসারে প্রচুর অশান্তি বাজছে, আপনি এখনই আমাদের বাড়ি থেকে অন্যত্র চলে যান। বড়বাবু বললেন, সে কি কথা?
কাল গিয়েছে একাদশী, আজ দ্বাদশীর দিন, না খেয়ে কোথায় যাবেন উনি? কাল দিনরাত নিরম্ব উপোস গিয়েছে, সংসারে অকল্যাণ হবে যে। মনে মনে ভাবলাম, সেইটিই বোঝো। আর একটা গরিব অসহায় মেয়ের যে কি হবে তা মনেও ওঠে না। তোমাদের ভালো করেই কল্যাণ আমি করাচ্ছি। পাঁচু আমার বউ কোনো কথাটি বললেন না। নিজের পুটুলে গুছিয়ে নিয়ে যাবার জন্য প্রস্তুত হলেন। আমি জানি তার কোথাও যাবার জায়গা নেই। বাপের বাড়ি এক গাঁজাখোর বেকার ছোট ভাই আছে, সেখানে এক মুঠো খাওয়াও জুটবে না একবেলা। কিন্তু সব জেনেও বড় রূঢ় ও কঠিন হয়ে উঠলাম আজ। একাদশী পরদিন না খেতে দিয়ে তাড়াবো, করাচ্ছি তোমাদের সংসারের কল্যাণ। সেই সকালেই চা খেয়ে বসে আছি। পাঁচু মামার বউ দুটি পান সেজে ডিবের বাটিতে আমার সামনে রেখে দিয়ে পুঁটুলি বগলে করে বাড়ির থেকে বেরিয়ে গেলেন। আমি মুখে কিছু বলিনি, কেবল স্টেশন পর্যন্ত সঙ্গে যাওয়ার জন্যে আমাদের মুহুরী বৃদ্ধ গোপাল মিত্রকে পাঠিয়ে দিলাম এবং আপদ চুকে গেল ভেবে আরামে নিঃশ্বাস ফেললাম। পাঁচু মামার বইয়ের তারপর থেকে আর কোনো খবর আমি রাখিনি। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।